হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে মার্চ মাস থেকে, তাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু তোমরা কিন্তু প্রথম সেমিস্টার পাচ্ছ, কারণ তোমরা এর আগে একটা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, এখন ক্লাস ইলেভেনই দেবে তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। এই সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনে এর আগে ছিল না, তোমাদের ব্যাচ থেকে চালু হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তোমরা ফার্স্ট সেমিস্টার পাস করে সেকেন্ড সেমিস্টার ক্লাস করেছো, সেকেন্ড সেমিস্টার এখন পরীক্ষা দিয়ে পাস করলে তোমরা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা দেবে। তা আমি এখন যে কথাটা বলবো, যে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ইতিহাস বিষয়ের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। অনেক স্টুডেন্ট বলছো যে তোমাদের তিনটা ইউনিট 4, 5 অ্যান্ড 6, 4, 5 এবং 6 এই তিনটা ইউনিট নিয়ে তোমাদের ইতিহাস পরীক্ষা হবে। এবং কোন ইউনিট থেকে 3-এর প্রশ্ন কটা থাকবে, 4-এর প্রশ্ন কটা থাকবে, 8-এর প্রশ্ন কটা থাকবে, আমি এগুলো আগের ভিডিওতে অনেক দিন আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করেছি, ভিডিও অলরেডি পোস্ট করেছি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। যে তোমাদের পরীক্ষা সম্মুখীন, সামনেই তোমাদের পরীক্ষা, এই শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের সেরা সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রশ্নের মান 3, 4 এবং 8, এই প্রশ্নের মান 3, 4 এবং 8 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু ইউনিট হচ্ছে তোমাদের তিনটা, ইউনিট 4, 5 অ্যান্ড 6। এই তিনটা ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এই 2-3 দিনের মধ্যে ভালো করে বাড়িতে, সেই প্রশ্নগুলো বলছি। তোমরা খাতায় কোশ্চেনগুলো তুলে নাও, প্রশ্নগুলো তুলে নাও, তুলে এই প্রশ্নগুলো যদি নোটস তোমাদের খাতায় থেকে থাকে, বা যদি কারো পাঠ্যপুস্তক বই থাকে, টেক্সট বই, সে যে রাইটারের হোক না কেন, সেখান থেকে ইউনিট ধরে ধরে এগুলো পড়ে রাখো। আশা করি এই প্রশ্নগুলো অত্যন্ত কমন প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যদিও অনেকেই এবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু অনেকেই মানে বেশি গ্যারান্টি দিয়ে সাজেশন দেওয়ার সাহস দেখাচ্ছে না, কেননা এবার প্রথম তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। অনেকে অনেক মডেল প্রশ্ন দেখে থেকে অনেকে হয়তো বলবে, কিন্তু আমি যেটা বলবো, পাঠ্যসূচি বই থেকে তোমাদের যে পাঠ্যসূচি বই রয়েছে বিভিন্ন লেখকের, সেই বইগুলোর থেকে আমি ভাবনা চিন্তা করে তোমাদের সাজেশন দেব। এই সাজেশন অতি গুরুত্বপূর্ণ সাজেশন, এবং আমার ইউটিউব চ্যানেলের এস টিউটোরিয়াল হোম চ্যানেলের যে সাজেশন, নাম্বার 1 সাজেশন, এই সাজেশনের বিকল্প নেই। তাই গুরুত্বপূর্ণ সাজেশন পেতে আজই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পেয়ে যাবে আমার ক্লাস ইলেভেনের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ফিলোসফি বিভিন্ন সাবজেক্টের উপর গুরুত্বপূর্ণ সাজেশন। তা আজকে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবে। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও আলোচনার বিষয় ক্লাস ইলেভেন, অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার হিস্ট্রি, সেকেন্ড সেমিস্টার পরীক্ষার হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের সাজেশন। খাতা কলম বের করে বসো। আমার সাজেশন মানেই তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, প্রশ্নগুলো খাতায় তুলে নাও, আর এই প্রশ্নগুলো বাড়িতে প্রিপারেশন নাও, ভালো করে পড়ে নাও, স্টাডি করো, আর পরীক্ষা দিতে যাবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে রয়েছে, যারা এবার ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে, সবারই এই সাবজেক্টের পরীক্ষাটা ভালো হোক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিখে নাও। আমি বহু ভাবনা চিন্তা করে প্রশ্ন তোমাদের মানে বলবো, তোমরা লিখে নাও। আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবনা চিন্তা করে কোশ্চেনগুলো তৈরি করেছি, যে এই প্রশ্নগুলোর থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, লিখে নাও। তা ইউনিট নাম্বার 4 বলছি, ইউনিট নাম্বার 4 থেকে তোমরা আগে প্রথম কোশ্চেন নেবে। ইউনিট নাম্বার 4 থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ইউনিট নাম্বার 4 থেকে ইউনিট লেখো, খাতায় লেখো ইউনিট নাম্বার 4, প্রশ্নের মান 3। কটা প্রশ্ন আসবে? 3-এর
বা 4 বা 8 সেটা কিন্তু কোশ্চেন প্যাটার্নে বলা আছে, সিলেবাসে বলা আছে, যার জন্য সেগুলো উল্লেখ করব না, এখানে শুধু প্রশ্নগুলোই বলবো, খাতায় লিখে নাও। যেমন ধরো প্রশ্ন ইম্পর্টেন্ট নাম্বার 1, যে টিকা লেখো অর্থশাস্ত্র, টিকা লেখো অর্থশাস্ত্র, বা আসতে পারে খাতায় লিখে নাও টিকা লেখো অর্থশাস্ত্র। তারপর অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন পড়বে সপ্তাঙ্গ তত্ত্ব কি, মণ্ডল তত্ত্ব বলতে কি বোঝায়, সপ্তাঙ্গ তত্ত্ব কি, মণ্ডল তত্ত্ব বলতে কি বোঝায়, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়, কি বললাম, টিকা লেখো অর্থশাস্ত্র। তারপর বললাম অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি, এটা 3-এর জন্য পড়বে, 4-এর জন্য পড়বে, ঠিক আছে। অর্থশাস্ত্রের বিষয়বস্তু, মণ্ডল তত্ত্ব বলতে কি বোঝায়, সপ্তাঙ্গ তত্ত্ব কি, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়। পড়তে হবে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ফতোয়া ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল, ফতোয়া ই জাহানদারি অর্থাৎ জিয়াউদ্দিন বরণের ফতোয়া ই জাহানদারি যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের বিষয়বস্তু কি ছিল, এটা পড়বে। তারপরে পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শরীয়ত কি, উলেমা বলতে কাদের বোঝানো হয়েছে বা কাদের বোঝায়, উলেমা বলতে কাদের বোঝায়, জিম্মি কাদের বলা হয়, উলেমা, উলেমা বলতে কাদের বোঝানো হয়েছে, জিম্মি বলতে কাদের বোঝায়, জিম্মি কাদের বলা হতো, সিসেরো কে ছিলেন, সিসেরো কে ছিলেন, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়, শরীয়ত কি, শরীয়ত কি, ঠিক আছে এগুলো। টিউডর বিপ্লব কি, টিউডর বিপ্লব, অ্যাক্ট অফ সুপ্রিমেসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি, ঠিক আছে। তারপরে কাকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ 3-এর জন্য। টমাস ক্রমওয়েল কে ছিলেন, টমাস ক্রমওয়েল কে ছিলেন। পড়তে পারো স্যাট্রাপ কি, স্যাট্রাপ কি। পড়তে পারো ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায়, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায়, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য। সিজদা ও পাইপস কি, পাইবস কি, ঠিক আছে। দাগ ও হুলিয়া কি, দাগ ও হুলিয়া কি। জায়গিরদারি ব্যবস্থা কি, জায়গিরদারি ব্যবস্থা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জায়গিরদারি ব্যবস্থা কি। স্যাট্রাপ কি, ম্যান্ডারিন বলতে কি বোঝায়, ম্যান্ডারিন বলতে কি বোঝায়। মনসবদারি ব্যবস্থা কি, মনসবদারি ব্যবস্থা কি, এটা একটা ইম্পর্টেন্ট। টমাস ক্রমওয়েলের বিখ্যাত দুটি আইন কি কি, টমাস ক্রমওয়েলের বিখ্যাত দুটি আইন কি কি, এটা পড়বে। এগুলো 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকতা ব্যবস্থা, স্যাট্রাপ, ম্যান্ডারিন, মনসবদারি প্রথা, এগুলো 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কীরকম প্রশ্ন, সিসেরোর রাষ্ট্রচিন্তার উদ্দেশ্য কী ছিল, সিসেরোর রাষ্ট্রচিন্তার উদ্দেশ্য কী ছিল, খলিফা কে, উলেমা কারা, জিম্মি কারা, এগুলো তো আগেই বললাম, শরীয়ত কি, ঠিক আছে এগুলো পড়বে। তারপর টিউডর বিপ্লবও বলেছি, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাক্ট অফ সুপ্রিমেসি, ইকতা ব্যবস্থা বলেছি, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, ম্যান্ডারিন কারা, ঠিক আছে। মনসবদারি ব্যবস্থা বলতে কী বোঝায়, জায়গিরদার সংকট কেন সৃষ্টি হয়, জায়গিরদার সংকট কেন সৃষ্টি হয়, এগুলো পড়তে হবে। জিজিয়া কর কি, জিজিয়া, জিজিয়া কর কি, খলিফা কারা, জিম্মি কাদের বলা হয়, জিম্মি, জিম্মি কাদের বলা হয়, জিজিয়া কর কি, সিসেরো কে ছিলেন, হ্যাঁ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝায়, বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা জাহানদার বলতে কী বোঝো, এই প্রশ্নগুলো পড়বে। কৌটিল্যের মানে অর্থশাস্ত্রের বিষয়বস্তু, কৌটিল্যের পরিচয়, আর অর্থশাস্ত্রের বিষয়বস্তু, ফতোয়া ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু, এগুলো কিন্তু পড়তে হবে। 8ম হেনরি কে ছিলেন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি, স্যাট্রাপ, ম্যান্ডারিন, ইকতা ব্যবস্থা, দাগ হুলিয়া, মনসবদারির প্রথা, এগুলো 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইউনিট নাম্বার 4 থেকে আমি 3-এর প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো খাতায় তুলে নাও। আমি মনে করি এই প্রশ্নগুলোর থেকেই স্যাট্রাপ, ইকতা, ম্যান্ডারিন, মনসবদারি প্রথা, টমাস ক্রমওয়েল, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, জিম্মি, শরীয়ত, অত্যন্ত ধর্মাশ্রয়ী রাষ্ট্র, এর মধ্যে কিন্তু পরীক্ষা কমন পড়বে। দাগ হুলিয়া, জিজিয়া কর, ঠিক আছে, জায়গিরদারি সংকট কেন সৃষ্টি হয়, এগুলো হচ্ছে 3-এর জন্য। এরপর 4 নম্বরের প্রশ্ন পড়বে। এমন হতে পারে যে প্রশ্নটা তুমি 3-এর জন্য পড়লে সেটা আবার 4-এ আসলো, তাহলে কী হবে, ওই যে উত্তরটা তোমার জানা আছে তুমি ছেড়ে আসবে না, সেটাই লিখে দিয়ে আসবে। লিখে দিয়ে আসলে তুমি
তাও তো নম্বর পাবে, ঠিক আছে। আর যদি না লিখে চলে আসো যে 4 নম্বরে আসছে আমার 3 নম্বরে শেখা আছে আমি লিখি নেই, তাহলে কিন্তু বোকামি হবে। 4 নম্বরে প্রশ্ন আসুক, যেটা 3 নম্বরে যদি শেখা থাকে তুমি সেই উত্তরটাই লিখবে, না লিখে চলে আসবে না, লিখে চলে আসবে। কেমন? এখন এই ইউনিট নাম্বার 4 থেকে 4-এর প্রশ্ন যেগুলো বলবো, 4-এর প্রশ্ন ধরো অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু আলোচনা করো, অর্থশাস্ত্রে উল্লেখিত সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও, অর্থশাস্ত্রে উল্লেখিত সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও, বা অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু। কৌটিল্যের মতে রাজার প্রধান কাজ কী কী? কৌটিল্যের মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌটিল্যের মতে রাজার প্রধান কাজ কী কী? কৌটিল্যের মতে রাজার প্রধান কাজ কী কী, এটা একটা ইম্পর্টেন্ট। জিয়াউদ্দিন বরণীর মতে শাসকের দায়িত্ব ও কর্তব্য কী কী? জিয়াউদ্দিন, খাতায় লিখে নাও, জিয়াউদ্দিন বরণীর মতে শাসকের দায়িত্ব ও কর্তব্য কী কী, ঠিক আছে। বা কৌটিল্যের মতে রাজার প্রধান কাজ কী কী। তারপরে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী? ধর্মাশ্রয়ী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, এগুলো পড়বে। তারপরে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, সক্রেটিসের রাষ্ট্র দর্শনের পরিচয় দাও। তারপরে এরিস্টটলের রাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য কী কী? এরিস্টটল, সক্রেটিস, প্লেটো, এগুলো পড়বে। এরিস্টটল, সক্রেটিস এবং প্লেটোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে পড়বে, ঠিক আছে। বা টমাস হবসের রাষ্ট্র দর্শনের মূল্যায়ন, টমাস হবসের রাষ্ট্র দর্শনের মূল্যায়ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এরপরে কি পড়তে হবে? স্যাট্রাপি ব্যবস্থার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? স্যাট্রাপি ব্যবস্থার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? স্যাট্রাপি বা পড়তে পারো ইকতাদারদের প্রধান কার্যাবলী বা ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা ইকতা ব্যবস্থার প্রধান কার্যাবলী। ম্যান্ডারিনদের প্রধান কার্যাবলী কী ছিল? ম্যান্ডারিনদের প্রধান কার্যাবলী কী ছিল? মনসবদারদের প্রধান কাজ কী ছিল? বোদার রাষ্ট্র দর্শনের মূল্যায়ন করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যান্ডারিন কারা? চীনের প্রশাসনিক উন্নতিতে এদের কি ভূমিকা ছিল? ম্যান্ডারিন কারা? চীনের প্রশাসনিক উন্নতিতে এদের ভূমিকা কী ছিল, এটা পড়বে। মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো, ঠিক আছে। এগুলো পড়তে পারো, তা আমি 4-এর জন্যই বলছি, এগুলো দেখে নেবে। মনসবদারদের প্রধান কাজ কি? বোদার রাষ্ট্র দর্শনের মূল্যায়ন করো। এগুলো কিন্তু তোমাদের 4-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আমি আবারও মনে করিয়ে দিই, বোদার রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো, রুশোর রাষ্ট্র দর্শন, টিকা লেখো মনসবদারি প্রথা বা মনসবদারি ব্যবস্থা, হবস এর রাষ্ট্র দর্শন সম্পর্কে টিকা, কৌটিল্য রাজার কী কী গুণের কথা বলেছেন, টিকা লেখো ইকতা ব্যবস্থা, কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সংক্ষেপে আলোচনা করো। কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সংক্ষেপে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। এগুলো 4-এর জন্য পড়তে হবে। কী কী বললাম? ওই 3-এ যেগুলো পড়বে ইউনিট নাম্বার 4, 3 নম্বরের জন্য যেগুলো পড়বে সেগুলোই 4-এর জন্য। ওই ইকতা ব্যবস্থা, ম্যান্ডারিন, স্যাট্রাপ, মনসবদারি প্রথা, ঠিক আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, ধর্মাশ্রয়ী, তারপরে কৌটিল্য রাজার কী কী গুণের কথা বলেছেন, হবস এর রাষ্ট্র দর্শন আর বোদার রাষ্ট্র দর্শন মূল্যায়ন। মানে বর্গীয় জয় চন্দ্রবিন্দু আকার বোদা, বয় চন্দ্রবিন্দু ওকার, দয় আকার বসনের, বোদার রাষ্ট্র দর্শন বা টমাস হবসের রাষ্ট্র দর্শন, ঠিক আছে। এগুলো 4-এর জন্য পড়তে হবে। আর ম্যান্ডারিন, ইকতা ব্যবস্থা, ম্যান্ডারিন ব্যবস্থা, স্যাট্রাপ, এগুলো পড়বে। এরপরে 8-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার 1, 8-এর জন্য যেটা বলবো, অর্থশাস্ত্রের সংজ্ঞা লেখো। প্রশ্নের মান 8। অর্থশাস্ত্রের সংজ্ঞা লেখো, অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে লেখো। অর্থশাস্ত্রের বিষয়বস্তু, এটা 1 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিট নাম্বার 4 ইতিহাসের সাজেশন বলছি। ইউনিট নাম্বার 4 প্রশ্নের মান 8। 8-এর জন্য
অর্থশাস্ত্রের সংজ্ঞা আর অর্থশাস্ত্রের বিষয়বস্তু। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2, কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো। কি খাতায় লিখে নাও। কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো। তারপরে পড়তে পারো, জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কী ছিল? নরপতিত্বের আদর্শ মানে কৌটিল্য থেকে সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব বা রাষ্ট্রনীতি বা অর্থশাস্ত্রের বিষয়বস্তু, এর মধ্যেই 3, 4, 8 কমন পড়ে যাবে। ঠিক আছে। আর কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতিটা পড়তে হবে। ক্লিয়ার? এগুলো 8 জন্য, যেগুলো বললাম, সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব, মনসবদারি ব্যবস্থা বলতে কী বোঝায়, এই মনসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলোই 4, 3, 4, 8, এগুলোই 8, 8 জন্য পড়তে হবে। যদি তোমার 8 থেকে পড়া থাকে তাহলে 3 আর 4 সমস্যা হবে না। ঠিক আছে। তাহলে এগুলো পড়বে, মনসবদারি ব্যবস্থা, ইকতা, ম্যান্ডারিন, স্যাট্রাপ এবং জিয়াউদ্দিন বরণীর থেকে পড়তে হবে, ধর্মাশ্রয়ী রাষ্ট্র পড়তে হবে, কৌটিল্য থেকে অর্থশাস্ত্র, কৌটিল্যের রাষ্ট্রনীতি, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, এগুলোই 3, 4 এবং 8 জন্য পড়বে। ঠিক আছে। এগুলো 3, 4, 8 জন্য পড়তে হবে। ভালো করে এগুলো পড়বে তোমরা সবাই। 4 তো বললামই এগুলো। এরপর যেটা বলবো, ওই যে বললাম, জাবোদা রাষ্ট্রদর্শন, টমাস হবসের রাষ্ট্রদর্শন, 4ও আসতে পারে, 8ও আসতে পারে। ঠিক আছে। এগুলো একটু দেখবে। আর 8 সব থেকে ইম্পর্টেন্ট মানে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু আর কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতির কথা কি বলা আছে, রাষ্ট্রনীতির সম্পর্কে যে আলোচনা করেছেন সেটা আলোচনা করো। এটা কিন্তু 8 জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন, ঠিক আছে, তা ব্যাখ্যা করো। এটা পড়তে হবে। আর জিয়াউদ্দিন বরণীর ফতোয়া-ই জাহানদারি গ্রন্থটি সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক আলোচনা করো। ঠিক আছে। এগুলো পড়তে হবে। আধুনিক চিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা, ম্যাকিয়াভেলি। তারপর হচ্ছে স্যাট্রাপ তো বললাম, মনসবদারির প্রথা বললাম, ম্যান্ডারিনের পরিচয় বিবরণ দাও, এগুলো। ঠিক আছে। এরপরে হচ্ছে ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, ইউনিট নাম্বার 5 থেকে সেগুলো বলবো। ইউনিট নাম্বার 5 থেকে প্রশ্নের মান 3, এই যে বলছি, মিলিয়ে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো। এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ইউনিট নাম্বার 5 থেকে বলছি, প্রশ্নের মান 3। ইউনিট নাম্বার 5 প্রশ্নের মান 3। যদি এই ভিডিওতে ইউনিট নাম্বার 6 মানে বলতে অসুবিধা হয়, দেখা গেল স্টোরেজ ফুল হয়ে যায়, তাহলে তোমরা পরের ভিডিও আমার একটু দেখবে। পরের ভিডিওতে আমি ইউনিট নাম্বার 6 বলবো। এটাতে ইউনিট 4, 5। ইউনিট নাম্বার 5টা আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। ইউনিট নাম্বার 5 থেকে যেগুলো পড়তে হবে, রেনেসাঁস বলতে কী বোঝো। ইউনিট নাম্বার 5 প্রশ্নের মান 3, প্রশ্নের মান 3। রেনেসাঁস বলতে কী বোঝো, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝো। রেনেসাঁস মানবতাবাদী ভাবনা লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মে কীভাবে প্রতিফলিত হয়েছে। পরের প্রশ্ন, কোপারনিকাসের বিপ্লব বলতে কী বোঝায়। কোপারনিকাসের বিপ্লব বলতে কী বোঝো। র্যাডিক্যাল রিফরমেশন বলতে কী বোঝো। র্যাডিক্যাল রিফরমেশন বলতে কী বোঝো। সংক্ষিপ্ত টিকা লেখো। কি কি টিকা পড়বে? কবির, নানক, শ্রী চৈতন্য দেব এবং মীরাবাই। কবির, নানক, শ্রী চৈতন্যদেব এবং মীরাবাই সম্পর্কে টিকা পড়তে হবে, টিকা। তারপরে সগুণ ভক্তি ও নির্গুণ ভক্তি বলতে কী বোঝো। সগুণ ভক্তি ও নির্গুণ ভক্তি বলতে কী বোঝো। শিন্টো ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। শিন্টো ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। ঠিক আছে। এগুলো ইন্ডালজেন্স কি, এগুলো কিন্তু পড়তে হবে। ক্রুসেডের মূল উদ্দেশ্য কী ছিল, খাতায় লিখে নাও। ক্রুসেডের মূল উদ্দেশ্য কী ছিল। তারপরে ক্রুসেডের অর্থনৈতিক কারণ কি। ক্রুসেডের অর্থনৈতিক কারণ কি, ক্রুসেডের মূল উদ্দেশ্য কী ছিল। রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝায়, এটা তো আমি আগেই বললাম। মানবতাবাদ কি, ভক্তিবাদ কি, সুফিবাদ কি।
ইনকুইজিশন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনকুইজিশন কি? ইনকুইজিশন কি খাতায় লিখে নাও। তারপর হচ্ছে মার্টিন লুথারের 95 থিসিস বলতে কি বোঝো? অর্থাৎ মার্টিন লুথারের 95 থিসিস বলতে কি বোঝো? 95 থিসিস মার্টিন লুথারের, এগুলো পড়তে হবে। তাওবাদ কি? তো এখানে তাওবাদ কি? তারপর হচ্ছে নবজাগরণের সংজ্ঞা, কোপারনিকাসের তত্ত্বের ব্যাখ্যা দাও। তাওবাদ কি? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি তোমাদের, জেসুইট সংঘ বলতে কি বোঝায়? জেসুইট সংঘ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন হচ্ছে কনফুসীয় নৈতিক আদর্শ বা 5টি লি কি? কনফুসীয় মতবাদের আদর্শ বা 5টি লির লরস্বীকারী লি, 5টি লি কি? ভক্তিবাদ, সুফিবাদ, নানক, কবির, চৈতন্যদেব, মীরাবাই, এগুলো পড়তে হবে। ক্রুসেড এর আদর্শ, ক্রুসেডের মূল উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, এগুলো পড়তে হবে। ক্রুসেডের অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনকুইজিশন কি? এগুলো কিন্তু তোমাদের 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3-এর জন্য। এগুলো লিখে নাও সবাই খাতায়, ঠিক আছে। ক্রুসেডের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল, এগুলো পড়বে। মানবতাবাদী আন্দোলন কি বা মানবতাবাদ আন্দোলন কি? আর একটা প্রশ্ন, ইউরোপের নবজাগরণের কারণ কী ছিল? ইউরোপে নবজাগরণের কারণ কী ছিল? এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখে নেবে তোমরা। ধর্ম সংস্কার আন্দোলনের 3টি কারণ। ধর্ম সংস্কার আন্দোলনের 3টি কারণ। ফ্রান্সে ধর্ম সংস্কার আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এগুলো পড়বে। লোলার্ট নামে কারা পরিচিত ছিল, ঠিক আছে। ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা কাকে বলা হয়? ধর্ম সংস্কার আন্দোলনে কাকে সুক্তারা বলা হয়? মার্টিন লুথার কে ছিলেন? ইন্ডালজেন্স কি? প্রোটেস্ট্যান্টবাদ কি? প্রোটেস্ট্যান্টবাদ, হ্যাঁ, প্রোটেস্ট্যান্টবাদ কি? এগুলো পড়বে। ইনকুইজিশন কি? ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টবাদের মধ্যে পার্থক্য। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টবাদের মধ্যে পার্থক্য। তাওবাদ বলতে কি বোঝায়? তাওবাদ। শিন্টো ধর্মের মূলনীতি কি 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 ছিল? এগুলো পড়তে হবে। জাপানে শিন্টো ধর্মের প্রভাব, ঠিক আছে। ইংল্যান্ডে, ইতালিতে নবজাগরণের কারণ, এগুলো কিন্তু তোমরা পড়ে নিবে ভালো করে 3-এর জন্য। এরপর 4-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে এই ইউনিট নাম্বার 5 থেকে খাতায় লিখে নাও। ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো। ক্রুসেডের ধর্মীয় কারণ। এরপরের প্রশ্ন, টিকা লেখো। চতুর্থ ক্রুসেড, তৃতীয় ক্রুসেড বা দ্বিতীয় ক্রুসেড। এরপরে ইতালির রেনেসাঁসের কারণ সংক্ষেপে আলোচনা করো। ইতালির রেনেসাঁসের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করো। রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি কী ছিল? রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি কী ছিল? টিকা লেখো। নবজাগরণের যুগে সাহিত্য চর্চা। নবজাগরণের যুগে সাহিত্য চর্চা, এগুলো পড়তে হবে। টিকা লেখো। প্রতিবাদী ধর্ম আন্দোলন। পরের প্রশ্ন, জন ক্যালভিন ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল? জন ক্যালভিন ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল? এগুলো কিন্তু পড়তে হবে 4-এর জন্য, ঠিক আছে। টিকা লেখো। জেসুইট সংঘ। টিকা লেখো। গুরু নানক, কবির, এগুলো বলেছি। শ্রী চৈতন্যদেব, মীরাবাই, এগুলো বলেছি। টিকা লেখো। তাও দর্শন। তো এখানে তাও দর্শন। তারপরে ভক্তিবাদ এবং সুফিবাদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু পড়তে হবে। শিন্টো ধর্মের প্রভাব, এগুলো 4-এর জন্য পড়তে হবে। আর তোমাদের কিন্তু ইউনিট নাম্বার 5 থেকে 8-এর প্রশ্ন হবে না। ইউনিট নাম্বার 5 থেকে শুধু 3 আর 4-এর প্রশ্ন হবে। ইউনিট নাম্বার 5 প্রশ্নের মান 3 এবং প্রশ্নের মান 4। 8-এর কোনো প্রশ্ন হবে না। আর তোমাদের কিন্তু ইউনিট নাম্বার 4 থেকে প্রশ্নের মান 3, 4 এবং 8। 3-এরও প্রশ্ন হবে, 4-এরও হবে, 8-এরও হবে ইউনিট 4-এ। আর ইউনিট 5-এ শুধু 3 আর 4, 8-এর কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে। শুধু 4-এর প্রশ্ন হবে। এগুলো একটু পড়ে নেবে। ভক্তিবাদের গুরুত্ব, ভক্তিবাদের প্রভাব, সুফিবাদের 4টি মূল নীতি কী কী, এগুলো পড়বে। সুফি আন্দোলনের ফলাফল, ভক্তিবাদের গুরুত্ব, এগুলো পড়তে হবে। মার্টিন লুথারের 95 থিসিস বলতে কী বোঝায়, এগুলো। আর ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, মানে ইউরোপে
ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্টিন লুথার, জন ক্যালভিন, ঠিক আছে, এগুলো পড়তে হবে। জন ক্যালভিনটা পড়তে হবে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে। সুফিবাদ ভক্তিবাদের মধ্যে পার্থক্য, তাও দর্শন, শিন্টো ধর্ম, এগুলো কিন্তু শিন্টো ধর্ম, তাও দর্শন, এগুলো কিন্তু পড়ে নেবে। এরপর ইউনিট নাম্বার 6, যে কটা হবে এই ভিডিওতে বলবো, বাকিটা পরের ভিডিওতে বলবো। ইউনিট নাম্বার 6, এই ইউনিট নাম্বার 6 থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ইউনিট নাম্বার 6 থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন হবে। প্রশ্নের মান 3, প্রশ্নের মান 3, তারপর হচ্ছে 4 এবং 8, প্রশ্নের মান 3, 4 এবং 8। ইউনিট নাম্বার 6, ইউনিট নাম্বার 6 থেকেও প্রশ্ন হবে। দিগন্তের প্রসার অধ্যায়ের নাম দিগন্তের প্রসার, এই অধ্যায় থেকেও প্রশ্ন হবে 3, 4 এবং 8। যে প্রশ্নগুলো পড়বে আমি খুব তাড়াতাড়ি বলবো, তোমরা খাতায় লিখে নাও। যে কটা বলতে পারবো এখানে বলবো, বাকিগুলো পরের ভিডিওতে পাবে। এই দেখো, অপরসায়ন বিদ্যা কি, প্রশ্নের মান 3। ইউনিট নাম্বার 6, প্রশ্নের মান 3, অপরসায়ন বিদ্যা কি, এটা পড়ে নেবে, খাতায় লিখে নাও। অপরসায়ন বিদ্যা বা অ্যালকেমি কি। পরের প্রশ্ন, ডাইনি বিদ্যা কি, ডাইনি বিদ্যা কি, প্রশ্ন মান 3-এর জন্য। ডাইনি বিদ্যা, অপরসায়ন বিদ্যা, এগুলো পড়তে হবে। বা বৈজ্ঞানিক বিপ্লব কি। এরপরের প্রশ্ন পড়বে, টাইকো ব্রাহে, টাইকো ব্রাহে উরানি বর্গ কেন প্রতিষ্ঠা করেন। জোহানেস কেপলার কে ছিলেন, জোহানেস কেপলার কে ছিলেন। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কীভাবে ভারতে আসেন, ভাস্কো দা গামা কীভাবে ভারতে আসেন। আমেরিকার নাম কিভাবে হয়, আমেরিকা নাম কিভাবে হয়। ভাস্কো দা গামা কীভাবে ভারতে আসেন। তারপরে পড়বে, এগুলো পড়বে 3-এর জন্য। কৃষি বিপ্লবের 2টি ফলাফল, কৃষি বিপ্লবের 2টি ফলাফল। মুদ্রণ বিপ্লব কি, মুদ্রণ বিপ্লব কি। ম্যাগেলান কিভাবে ফিলিপাইন অভিযান করেছিলেন, ম্যাগেলাইন কিভাবে ফিলিপাইন অভিযান করেছিলেন। পার্সমেন্টের ব্যাখ্যা দাও, পার্সমেন্ট কি, পয়কারে 5 6 রেপ, পার্সমেন্ট কি বা পার্সমেন্টের ব্যাখ্যা দাও। মুদ্রণ বিপ্লব কি, মুদ্রণ বিপ্লব কি, কৃষি বিপ্লবের 2টি ফলাফল। আর মুদ্রণ বিপ্লব, কারিগরি বিপ্লব, সামরিক বিপ্লব, এগুলো পড়তে হবে 3-এর জন্য। 3-এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু পড়ে নিতে হবে। অ্যালকেমি বা অপরসায়ন বিদ্যা কি বলেছি, অপরসায়নের গুরুত্ব, জাদুবিদ্যা চর্চা কিভাবে শুরু হয়। হ্যাঁ, কালো জাদু কি, কালো জাদু, সাদা জাদু, এগুলো পড়তে হবে। সাদা জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, এগুলো পড়ে নেবে। ধাতু বিগলন বিদ্যা কি, এগুলো পড়তে হবে কিন্তু। বরাহমিহির কে ছিলেন। হ্যাঁ, এগুলো তোমাদের 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে কেন বলা হয়, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে এবং কেন বলা হয়, এগুলো পড়বে। নাভিক হেনরি কে ছিলেন, নাভিক হেনরি কে ছিলেন। ঝড়ের অন্তরীপকে উত্তম আশা অন্তরীপ কেন বলে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঝড়ের অন্তরীপকে, ঝড়ের অন্তরীপকে উত্তম আশা অন্তরীপ কেন বলে, এটা পড়বে তোমরা ভালো করে, ঠিক আছে। ম্যাগেলান কেন বিখ্যাত, আমেরিকো ভেসপুচি কে ছিলেন। নতুন পৃথিবীর আবিষ্কার সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও, ঠিক আছে। আল বুকার্ক সম্পর্কে কি জানো। ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে বুকার্কের কি ভূমিকা ছিল। ভৌগোলিক অভিযানের ফলাফল, ভৌগোলিক অভিযানের কারণ, এগুলো পড়তে হবে। কৃষি প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝায়, কৃষি বিপ্লব বলতে কী বোঝায়, এগুলো কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 3-এর জন্য। এগুলো জাইলোগ্রাফি কি, খাতায় লিখে নাও। জাইলোগ্রাফি কি, জাইলোগ্রাফি পার্সমেন্ট, জাপানে মুদ্রণ বিপ্লব সম্পর্কে টিকা, গুটেনবার্গ তিনি কিভাবে মুদ্রণ যন্ত্র তৈরি করেন, এগুলো পড়তে হবে। পার্সমেন্ট, জাইলোগ্রাফি, লিগেচার পদ্ধতি। হ্যাঁ, উপাস মাজুস গ্রন্থ কে রচনা করেন, বিস্ময়কর ডাক্তার কাকে বলা হয়, এগুলো পড়ে নেবে। স্পিনিং জেনি কে কবে আবিষ্কার করেন, এগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 3-এর জন্য। এবার 4-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো আমি বলে নেই, খাতায় লিখে নাও। ডাইনি হত্যার আর্থসামাজিক কারণ, ডাইনি হত্যার আর্থসামাজিক কারণ, এটা পড়ে নেবে। পড়তে হবে ভৌগোলিক অভিযানের ফলাফল, এটা 4-এর জন্য পড়তে হবে, 8-এর জন্য পড়তে হবে। ভৌগোলিক অভিযানের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এ আসলে 8-এ আসবে না, 8-এ আসলে 4-এ আসবে না। ভৌগোলিক অভিযানের ফলাফল বা ভৌগোলিক অভিযানের কারণ, এটা পড়বে। মুদ্রণ বিপ্লবের সাংস্কৃতিক প্রভাব, মুদ্রণ বিপ্লবের সাংস্কৃতিক প্রভাব, এগুলো পড়তে হবে তোমাদের 4 এবং 8-এর জন্য। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন,
নবজাগরণ বলতে কী বোঝায়? নবজাগরণের বৈশিষ্ট্য বা নবজাগরণের প্রভাব। ঠিক আছে, এগুলো পড়ে নেবে ভালো করে 4 এবং 8-এর জন্য। ভৌগোলিক অভিযানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছিল? মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো? গুটেনবার্গ কেন স্মরণীয়? মুদ্রিত বইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের 4-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো 4-এর তো বলেই দিলাম। ঠিক আছে, এরপরে যেগুলো বলবো সেগুলো হচ্ছে 4-এর আরও 2-একটা বলি, মিলিয়ে নাও, খাতায় লিখে নাও। ডাইনিবিদ্যার উদ্ভব ও বিকাশ। হ্যাঁ, ডাইনিবিদ্যার উদ্ভব ও বিকাশ। তারপরে অপরসায়ন বিদ্যার উৎপত্তি কীভাবে হয়েছে, এর সঙ্গে যুক্ত জাদুবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য পড়তে হবে। জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার বিকাশের ক্ষেত্রগুলি আলোচনা করো। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং তিনি কোন দেশের মানুষ ছিলেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কে আলোচনা করো। বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কে আলোচনা করো। এটা পড়বে। ভৌগোলিক অভিযানের ফলাফল এবং কারণ বা প্রভাব, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। তারপরে হচ্ছে আধুনিক মুদ্রণের বিকাশে গুটেনবার্গের অবদান বা কে প্রথম বাইবেলের মুদ্রণ করেন। ঠিক আছে, এগুলো কিন্তু 4-এর জন্য পড়বে। মুদ্রণ বিপ্লব কি? ইউরোপে মুদ্রণ বিপ্লবের আরবদের অবদান কি? ইউরোপে মুদ্রণ বিপ্লবের আরবদের অবদান কি? এগুলো 4-এর জন্য পড়তে হবে। আর 8-এর জন্য বলছি, মিলিয়ে নাও। প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান চর্চা সম্পর্কে কি জানো? সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে কোপারনিকাসের মতামত আলোচনা করো। বা আসতে পারে তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে জোহানেস কেপলারের অবদান কি? জোহানেস কেপলারের অবদান। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি এবং ভৌগোলিক আবিষ্কারের গুরুত্ব। ভৌগোলিক অভিযানে ভাস্কো দা গামা ও বার্থেলোমিউ দিয়াজের ভূমিকা। ভৌগোলিক অভিযানে ভাস্কো দা গামা ও বার্থেলোমিউ দিয়াজের ভূমিকা। ঠিক আছে, এগুলো পড়তে হবে। তারপরে কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো। বা পঞ্চদশ ও ষোড়শ শতকে সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল। ঠিক আছে, জাপানের আধুনিকীকরণে মুদ্রণ বিপ্লবের ভূমিকা কী ছিল? এগুলো পড়ে নিতে হবে 8-এর জন্য। ঠিক আছে, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সামরিক ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে, এগুলো পড়তে হবে। মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের ভূমিকা। ঠিক আছে, এগুলো পড়তে হবে। অপরসায়ন থেকে কিভাবে রসায়নবিদ্যার বিকাশ ঘটে, এগুলো পড়ে নেবে 8-এর জন্য। আর ভৌগোলিক আবিষ্কারের কারণ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা পড়ে নাও। ইতিহাসের পুরো সাজেশন বললাম একটা ভিডিওতেই। প্রশ্নটা হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব। ইউনিট নাম্বার 6 দিগন্তের প্রসার, প্রশ্নের মান 8। 8-এর জন্য যে প্রশ্নটা বললাম, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা 8-এর জন্য পড়বে। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ইতিহাস হিস্ট্রি বিষয়ে সাজেশন আলোচনা করা হলো এই ভিডিওতে। হিস্ট্রি 3টা ইউনিট নাম্বার 4, 5 এবং 6, 3টা ইউনিট থেকে 3-এর, 4-এর, 8-এর কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, আমি যে প্রশ্নগুলো বললাম খাতায় তুলে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো পাঠ্যসূচির টেক্সট বই থেকে পড়ে যাও। আশা করি পরীক্ষা ভালোভাবে লিখতে পারবে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নে কমন পাবে। 3, 4, 8। ইউনিট নাম্বার 4 থেকে প্রশ্ন হবে, প্রশ্নের মান 3, 4 এবং 8। ইউনিট নাম্বার 5 থেকে প্রশ্ন হবে 3 আর হচ্ছে কত 3 আর 4, 8-এর কোনো প্রশ্ন হবে না। আর ইউনিট নাম্বার 6 থেকে প্রশ্নের মান 3, 4 এবং 8। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে পড়ো। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন হাই স্কুল বা গার্লস হাই স্কুলের যে সমস্ত ছেলে মেয়ে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, তাদের উদ্দেশ্যে আজকে এই ইতিহাসের সাজেশন। যাদের ইতিহাস সাবজেক্টটা রয়েছে, হিস্ট্রি সাবজেক্টটা রয়েছে, তোমাদের আর চিন্তা নেই, তোমরা এই সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাবে। এই সাজেশন এখন থেকে স্টাডি করো, প্রিপারেশন নাও। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে তুলে ধরলাম তোমাদের সুবিধার্থে।
যাতে তোমাদের আর বেশি পড়তে না হয়। অনেক প্রশ্ন আমি সেখান থেকে কাটসাট করে শর্টকাট করে আমি আমার মতো করে সাজেশন তৈরি করে তোমাদের সামনে বললাম যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে 3-এর 4-এর 8-এর কমন পাবে। ঠিক আছে, যে প্রশ্নগুলো 3-এ পড়বে সেটা হয়তো 4-এও আসতে পারে, 4-এর জন্য যেটা পড়বে সেটা তো 8-এও আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। আশা করি বোঝা গেল, বোঝাতে পারলাম। এই প্রশ্নগুলো পড়ো, যাদের কাছে হাতের কাছে সাজেশন নেই, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নোটস নেই, তাদের উদ্দেশ্যে বলছি নোটসের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে যোগাযোগ করো। আর সাজেশন ইউটিউব চ্যানেলে যে আমি সাজেশনটা পোস্ট করব, এই সাজেশন পড়ে তোমরা পরীক্ষা দাও, আশা করি ভালো রেজাল্ট করবে। পরবর্তীতে আরও আমি রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি সাজেশন নিয়েও পরের ভিডিওতে আমি আলোচনা করব। তার এই ভিডিওগুলো যাতে দেখতে পারো তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, কাজটা করতে ভুলবে না। সে কাজটি হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।